একদিন প্রশ্ন করছিলাম ওকে যে বাবু আসলে কি তোমার কোনো এরকম রাজনীতি করার ইচ্ছা আছে নাকি? বলছে যে আব্বা এটা এমন একটা জায়গা, তাহলে বাংলাদেশের জনগণের কষ্টের শেষ হবে না। ওনার দাদাও নাটবো দেখতে চায়, ওনারা বয়স হ্যাঁ, বাবা বারবার বলছে বাবা। ভাইয়ের তো পড়াশোনা এখনো চলতেছে? হ্যাঁ, পড়াশোনা এখনো, মানে সে মাস্টার্স কমপ্লিট করছে, সে বিসিএ যে প্রিলিতে টিকেছে, রিটেন পরীক্ষা তো এখনো হয়নি। হ্যাঁ, হয়তো বা আমি এখনো আশা করব, আমার ছেলের কাছেও করব, এবং আমি এটাই বলবো যে সে যেন সামনে যদি রিটেন ভাইবা হয় সে যেন বিসিএসটা কমপ্লিট করে, এই আশাটুকু আমি তার প্রতি রাখবো। এবং আমি সারা বাংলাদেশের মানুষের কাছেও দোয়া চাই যে সে যেন মানুষের মতো মানুষ হয়, এবং সে যেন অবশ্যই মানুষের এবং দেশের সেবায় সে কাজ করে এবং সততার সহিত কাজটা করে। এই বাড়িতে শেষ কবে, রিসেন্টলি মানে কখন এসেছেন উনি? এই বাড়িতে আসলে ও 5ই আগস্টে যখন হওয়ার পরেই শেষের বার, এই তো কয়েকদিন আগে ও এসেছিল, 5-7 দিন আগে এসেছিল। ও আবার মানে যে বলছে যে আব্বা আমি প্রতি মাসে অন্তত 1-2 বার আসবো পঞ্চগড়ের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। পঞ্চগড়ের মানে আপনার এই পঞ্চগড় সদর এবং তেঁতুলিয়া মানে যে এরিয়াটা আছে, হ্যাঁ তার একটা এই যে এরিয়াটা, এটার প্রতি মানে যে একবার হলেও, মাসে একবার 2বার হলেও সে আসবে, মানুষের খোঁজ খবর নিবে, কথাবার্তা বলবে। স্থানীয়ভাবে ওনাকে কোনো সম্বর্ধনা বা কিছু? স্থানীয়ভাবে সম্বর্ধনা তো মানে যে এখানকার ছেলেপেলে যারা ছিল তারা তো দিয়েই ছিল, এবং যেখানে যায় সেখানে তো সম্বর্ধনা তাকে দেয়, বুঝলেন না? আচ্ছা, ওনার বিয়ে তো এখনো মনে হয় সম্ভবত? জি না, এখনো বিয়ে হয়নি, হয়তো বা সামনে এরকম চিন্তা ভাবনা আছে এইভাবে, মানে যে আসলে ফার্স্ট টাইম আমরা এই বিষয় নিয়ে মানে যে একটু কথা বলছি। সার্জিজও আমাদের সাথে কথা বলছে, শেয়ার করছে, আমাদেরকে দেখতেও বলছে। এবং দাদা, ওনার ছোট ভাই আমাকে একটা ইন্টারভিউতে বলছিল কালকে যে ওনার দাদাও নাটবো দেখতে চায়, ওনারা বয়স। হ্যাঁ, বাবা বারবার বলছে বাবা খুব অসুস্থ, বাবার বয়স 95। মনে করেন যে বাবা বলছিল যে সেদিন সার্জি আসছিল এই 5-7 দিন আগেই, তখন বলছে দাদা কি খবর, আমার মানে তোমার আমাকে সুসংবাদটা কতদিনে শোনাবা, এই আর কি, মানে যে হয়তো বা উনিও আশা করে আছে, সেজন্য খুব দ্রুত আর কি এরকম চিন্তা ভাবনা। আবার আপনার আব্বু অনেক স্নেহ করে নাতিকে। আমার কথা হলো যে আসলেই সে ঘরে ঢোকার আগেই ঢাকা থেকে আসলে তার দাদার কাছে যায়, এবং তার দাদার কাছে গিয়ে শুয়ে সে ঘুমায়। এখনো এই কয়েকদিন আগে আসছিল তখনও সে তার দাদার কাছেই ঘুমিয়েছে, মানে দাদা দাদিকে সে অত্যাধিক আর কি ভালোবাসত। এই বাড়িতে কে থাকে মূলত এখন? এখানে এই বাড়িতে আসলে মনে করেন যে আমি আছি, আর বাবা মা আছে, আমার ওয়াইফ, আর ছোট ভাই বউ, ওর ওয়াইফ, ওরা রুইয়া থাকে। আর বড় ভাই আমাদের সামনে রাখালদি বাজারের সামনেই মিলের সাথে ওখানে বাড়ি কমপ্লিট করছে, হয়তো বা 2-1 দিনে চলে, ওরা মানে এই মাসের ভিতরে ডিসেম্বরেই চলে যাবে আর কি, বাসা কমপ্লিট হয়েছে, ওখানে চলে যাবে। এখানে আমি একাই আর কি, আসলে আর কেউ নয়, বাবা মা, আমি, আমার ওয়াইফ। সাজিদ আলম ভাইয়া সহ আরো যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাদেরই নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের নিকট কি আশা করেন একজন সাধারণ জনগণ হিসাবে? আমি আসলে একজন সাধারণ জনগণ হিসাবে অবশ্যই যারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছে, এবং আমি আশা এটাই করি যে বাংলাদেশে যে ইস্যুটাকে নিয়ে তারা আন্দোলন করেছিল সেটাতে যেন মানুষ আবার না বলতে পারে যে আমরা বৈষম্যের শিকার। আমি চাই তাদের আন্দোলনের ইস্যু যেটা ছিল সেটা যেন তারা ভালোভাবেই মানে যে পালন করে, দায়িত্ব পালন করে, এবং অবশ্যই বাংলাদেশের জনগণ, নিপীড়িত জনগণ, কিন্তু এই জনগণ যেন ওদের কাছ থেকে ন্যায় নিষ্ঠার সাথে মানে যে ন্যায় যেন ন্যায়ের পক্ষে যেন তারা মানে যে থাকে, এবং জনগণকে যেন অবশ্যই ভালোভাবে তারা দেখভাল করে। তাদের জনগণ আসলে অনেক দিন ধরেই মানে
তাদের দাবি দাবাগুলো, তাদের চাওয়া পাওয়াগুলো, এই যে মনে করেন যে আপনার খাদ্যদ্রব্য, জি তারপর মনে করেন যে আপনার নিত্য প্রয়োজনীয় ঔষধ, হুম হুম। মানে যে বস্ত্র, এইগুলো জিনিস Basic যেন যে নিডটা হ্যাঁ, মানুষের। এই যে জিনিসগুলো যেন তারা ভালোভাবে দেখভাল করে, হুম হুম। যেন মানে যে আমাদের যেমন কৃষক, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, বাংলাদেশের যেন মানে কৃষকের যেন বীজ, ধান, মানে বীজ, সার, এগুলো যেন ন্যায্য মূল্যে পায়, এবং মনে করেন যে টোটালি আসলে একটা দেশকে একমাত্রই বাংলা, মানে সে যে দেশেরই হোক না কেন, জনগণকে শান্তিতে রাখতে পারবে সরকার যদি সেটাই। সেটা মনে করেন যে অবশ্যই ন্যায় নিষ্ঠাবান সরকার হয়। আর যদি আগে মানে যে পুরোনো আগের মতোই যে সরকারগুলি ছিল, হুম হুম। যদি এরকমই থেকে থাকে হয়, সে আমি নাম ধরে বলছি না, হুম হুম। তাহলে বাংলাদেশের জনগণের কষ্টের শেষ হবে না। শেষ হবে না। পাশাপাশি এই যে শান্তি সুখ পাওয়ার জন্য যে মানুষ জীবন দিল, রক্ত দিল, জি এটার মূল্য থাকবে না যদি তারা দেশের জনগণকে ভালোভাবেই মানে চালাতে না পারে। চালাতে না পারে। আরেকটা কথা বলবো, ভাইয়া কিন্তু বক্তব্যের জন্য সবার কাছে একটু প্রিয়, মানে ওনার ভাষণ বা উপস্থিত যে বক্তব্যগুলো দেয়, ছোট উপস্থাপন থেকে ছিল না ওই যে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উনি মানে কিসে থেকে ওনার এই যে আসলে আমি সেটা বলতে পারবো না। আসলে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সে সবসময় ফার্স্ট ছিল, সে জেলা পর্যায়ে তার অনেকগুলো আপনি দেখেছেন। হ্যাঁ কালকে আমি হ্যাঁ, মনে করেন যে সে জাতীয় বিতর্ক টেলিভিশন প্রতিযোগিতা, সেখানেও তিনি মনে যে প্রথম স্থান অধিকার করছিলেন। সে 5ই আগস্ট মানে 15ই আগস্টের বক্তব্য, সেখানে তিনি মনে যে এরকম ছিল। আর যাই হোক, আসলে টোটালি এটা আল্লাহ প্রদত্ত, এগুলো আসলে এত সহজে মানে যে অনেকেই তো মানে যে লেখাপড়া করে না কি, সবাই চেষ্টা করে, হ্যাঁ। কিন্তু আসলে আল্লাহ তাআলা যাকে কবুল করে নেয় যেভাবেই, হুম হুম। এটার বাইরে বলার কোনো সুযোগ নেই, বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর উনি এখন একদম, আমি বারবার বলছিলাম, উনি এবং ওনার সমবয়সী যারাই সমন্বয়ক আছেন কেন্দ্রে, সবারই কিন্তু বয়স কম বেশি, এটা আগেও বলছিলাম, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। আপনি তো বাবা, আপনি শিশু ছেলেকে ছোট থেকে দেখেছেন, শৈশব কৈশোর সব ছোট থেকে কি ওনার ভিতর নেতৃত্ব দেওয়ার কোনো গুণ দেখেছিলেন, বা এটা তার হঠাৎ করে হয় না, মানে এরকম কিছু দেখতে পেয়েছি না, আসলে মানে যে সে খুব কম কথা বলে, বুঝেন নাই, তার কাছে মানে আপনি 10টা কথা বলবেন, সে একটা কথার উত্তর দেয়। এই জন্য আসলে আমরা কখনোই বুঝে উঠতে পারিনি যে তার মনের ভিতরে এরকম কোনো কিছু ইচ্ছা ছিল, কিন্তু এতটুকুই ছিল যে তার ভিতরে সততাটা ছিল। কারণ আমি এটা তখন বুঝতে পারছি যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে যখন টিউশনি করাইতো, সে 3টা টিউশনি করাইতো, সে 3টা 4টা টিউশন 35,000 36,000 টাকা পাইতো। সে ওইখান থেকে ওই টাকাটা 2% টাকা সে বাসায় পাঠায় দিত, ওই যে আমাদের পাশে গরিব দুঃখী লোক আছে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তা আমি বলছি এটা কোন টাকা বাবু? বলছে যে ওই যে আব্বা, মানে মাসে মাসে আমি যে টিউশনরা এখানে যে টাকাটা পাই, এই টাকাটার মানে যে 2% টাকা, যেটা তো জাকাত দিতে হয়, না হলে এটা তো আমাদের আসবে না। এই টাকাটা আমি মানে যে আপনি আমাদের আশেপাশে যে গরিব লোকগুলি আছে তাদেরকে ওষুধ টষুধ কিনতে ওদেরকে দিয়ে দিয়ে। কিন্তু আসলে তখনই আমি বুঝতে পারতাম যে তার ভিতরে আসলে আল্লাহ তাআলা একটু সততার কিছু জিনিস দিয়েছে। কারণ এটা আমরা আমাদের অনেক সম্পদ আছে, আমরা জাকাতের হিসাব করি না, আমরা দিই না, কিন্তু এটা হিসাব করে দিই না। কিন্তু সে একটা টিউশনি করায়, যখন সে টাকা জাকাতের 2% টাকাটা দিয়ে দিত, আরো বেশি দিত, 200-500 টাকা হিসাবে যেটা আসতো, তখন আমি বুঝতে পারছি তার ভিতরে সততা আছে। আল্লাহ হয়তো বা তাকে কোনো না কোনো একদিন সেই মানব সেবায় নিয়োজিত করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।